নমস্কার। আজ আমাদের আকাশবাণী স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে পারমিতা কর্মকার বসু। স্বাগত জানাই আজকের এই স্টুডিওয়, এই বিশেষ অনুষ্ঠানে। তবে পারমিতা কর্মকার বসু, আজকে আমরা এই নামে তোমাকে ডাকবো না। তুমি যেটাতে বেশি পরিচিত, তোর্সা। একদম তোর্সা নামেই তোমাকে ডাকবো। আর পারকাশনে আমার সাথে রয়েছে তন্ময় পান। নমস্কার। সকল শ্রোতা বন্ধুদের তো আমরা স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। তোর্সা নামটা বলতে আমার যেটা মনে পড়লো, উত্তরবঙ্গের নদী। এখন তোমার নামটা করতে করতে স্টুডিওর মধ্যে বসেই আমার কানের মধ্যে আসছে সেই তোর্সা নদীর শব্দ, তার সঙ্গে কানে আসছে কিন্তু ভাওয়াইয়া গান। একদম, মানে আমার নামটা যখনই কেউ শোনে একসাথে উচ্চারণ করে তিস্তা তোর্সা। ঠিক ঠিক। তোর্সা কি আজকে আমাদের সেই ভাওয়াইয়া, গহিং গাঙে ভাওয়াইয়ার টানে এরকম নিয়ে যাবে না? হ্যাঁ, কারণ ভাওয়াইয়ার সুরের অর্থই হলো যে সুর ভেসে চলে, পাহাড়ের ঢালে ঢালে যে সুর ভেসে চলে সেই ভাওয়াইয়ার সুর। বিখ্যাত একটা গান, ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে। বেশ, তাহলে আমরা সেই গানটা দিয়ে শুরু করি আজকের আড্ডা, এবং তার সঙ্গে সঙ্গে কথাও আমরা শুনবো। অনেক গল্প থাকবে, অনেক গল্প, অনেক গান গেথে গেথেই আমাদের এই আড্ডা চলবে। একদম। অসাধারণ। ওটা কি বাদ্যযন্ত্র তুমি বাজাচ্ছ? আমি এটা বাজাচ্ছি ভাওয়াইয়া দোতারা। ভাওয়াইয়া দোতারা। আমি যেটা স্টুডিওতে বসে দেখতে পাচ্ছি, তন্ময় অনেক রকম সঙ্গে বাদ্যযন্ত্র এনেছে। বাদ্যযন্ত্রের তো
অনবদ্য একটা ভূমিকা রয়েছে, যেটাকে অস্বীকার করা যায় না লোকসঙ্গীতের ক্ষেত্রে। তোর সে একটু পরিচয় করিয়ে দাও না আমাদের সাথে, মানে আমি যেগুলো দেখতে পাচ্ছি। কি কি তন্ময় আজকে খুব কমই নিয়ে এসছে আর কি, তন্ময়ের সংসারে যা যা কিছু রয়েছে তার মধ্যে দিয়ে তন্ময় ডুবকি এনেছে, রেনস্টিক নিয়ে এসছে, কাঠকর্তাল নিয়ে এসছে, ঘুঙুর নিয়ে এসছে, বেল নিয়ে এসছে, মন্দিরা নিয়ে এসছে। আমি এখান থেকে যতগুলো আমার চোখে পড়ছে আর কি, যেহেতু লোকবাদ্যযন্ত্র নিয়ে কাজ করেছি আমি জানি এর জগৎটা অনেক বৃহৎ। আসলে যে কোনো বাদ্যযন্ত্রই পারকাশন, কিন্তু এই জগৎটা অনেক বৃহৎ এবং অনেক দক্ষতা থাকলে তবে একজন খুব ভালো পারকাশনিস্ট হওয়া যায়। তোরসা, তুমি যে ভাওয়াইয়া গান শোনালে, এটা তো উত্তরবঙ্গের একদম একেবারে একটা গান। মানে ধরনটা, মানে এর ভাষাটা, এটা কোন ভাষা? মানে এটা কি রাজবংশী বা কামরূপী কোনো ভাষা? এই যে গানটা, এটার সাথে বাংলা এবং রাজবংশী যে কামতাপুরী ভাষা, আচ্ছা, তার একটা মিশ্রণ রয়েছে। এটার মধ্যে দিয়ে কি উঠে এলো? একজন নারী তার যে পুরুষ বন্ধুটি রয়েছে তাকে কাজল ভ্রমরা বলে সম্বোধন করছে এবং বলছে যে কোন দিন আসবে, এই যে চলে যাচ্ছ তাহলে আর কবে আসবে? যদি যেতেই হয় তোমার কাঁধে যে গামছাটা রয়েছে ওটাই না হয় তোমার প্রতীক হিসেবে আমার পাশে রেখে যাও, ওটাকে নিয়েই হয়তো আর কিছুদিন তোমার অপেক্ষা করবো, ওটার মধ্যে তোমার ঘ্রাণ, তোমার নিঃশ্বাসটুকুর মধ্যে মিশে রয়েছে, ওটাই আমার সম্বল হবে যতদিন না তুমি আবার আসছো। তোমাকে আর একটা কথা যেটা জিজ্ঞেস করি, তোমার জীবনটা যে গড়ে উঠেছে সেই কথা একটু বলো না আমাদের শ্রোতাদের জন্য। আসলে থাকে এক একজন মানুষের জীবনের বৈচিত্র্যের ব্যাপারটা হয়তো একটু বেশি রকমই থাকে, যে কারণ আমার জন্মের পরে আমি চলে গেছিলাম বাংলাদেশ, আবার সেখান থেকে তারপরে আমার কলকাতা আসাম মিলিয়ে একটা জার্নি, এবং এই জায়গাগুলোতে আমি কিন্তু শুধু পড়াশুনো করে বড় হয়েছি তা নয়, পড়াশুনোর পাশাপাশি না কোথাও গিয়ে গান, আমি ভীষণ ছবি আঁকতে ভালোবাসতাম, মানে আমি এই দুটো জিনিস আমার সাথে ভীষণভাবে একাত্ম হয়ে রয়েছে। এবং ওই ছোটবেলা থেকেই, মানে বাংলাদেশ যেহেতু বলছি, সেখানে রয়ানি, পদাবলী, এই যে কীর্তনগুলো, মনসামঙ্গল কাব্য, এগুলো আমাকে তখন থেকেই ঘিরে রয়েছে। তখন কি গান শুরু হয়েছিল? তখন শুরু বলতে আমাদের ওখানে বাংলাদেশে উদিচি বলে একটা প্ল্যাটফর্ম আছে, এটা তন্ময় জানে। বাংলাদেশে উদিচি সবচাইতে বড় একটি সংগঠন, ভীষণ বড়। যেহেতু আমাদের বরিশাল জেলা, আমাদের ওখানের যে কেন্দ্রীয় কমিটি উদিচির, আমি ওই ছোটবেলা থেকে শিশু শিল্পী ছিলাম উদিচির, এবং সেখানে আমার দিদা গান গাইতেন, আমার মামা তবলা বাজাতেন, এবং আমি তখন ওই ছোট, মানে স্টেজের পাশে ঘুমিয়ে পড়তাম। সাংগীতিক পরিবেশ বাড়ি থেকেই পেয়েছো? একদম। আমার মাসি ঢাকা ইউনিভার্সিটিতে, এখন বর্তমানে উনি সঙ্গীত বিভাগীয় প্রধান, তো ওইটা ছিল। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, নববর্ষের সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠান। লোকগান মানে মাটির গান, একটা জীবন যুদ্ধের গান, তাদের পরবের গান। সোঁদা গন্ধে কিন্তু তুমি ভরিয়ে দিয়েছো। শ্রোতা বন্ধুরা বোধহয় ওখান থেকে পাচ্ছেন সেই সোঁদা গন্ধ, আমি তো পাচ্ছি। বেড়ে ওঠা তাহলে তুমি বাংলাদেশ থেকে, তারপরে বাংলাদেশ থেকে আমার কলকাতা আসাম মিশিয়ে বেড়ে ওঠা, এবং পড়াশুনোর সূত্রে যেটা হয় যে আমাকে কলকাতাটাকেই বেশি প্রাধান্য দিতে হয়েছিল, কারণ এখানে যেহেতু সুযোগ সুবিধাটা বেশি, এবং আমার কলেজ টাইমে আমার পড়াশুনো থাকে হিস্ট্রি নিয়ে অনার্স করি, অনার্সে যেহেতু খুব ভালো রেজাল্ট থাকে, সেহেতু মাস্টার্স, পুরোটাই না সেই স্রোতের মতো বয়ে চলা, কেউ গাইড করার সেরকম নেই কিন্তু, কারণ আমার বাবা মা কাজের সূত্রে বাইরে আসামে। আচ্ছা, মনে হয়নি তুমি যেহেতু ছোট থেকে একটা গানের জগতে বেড়ে উঠেছো, গান তোমার ভেতরে, মনে হয়নি যে গানটা নিয়েই পড়া উচিত বা এরকম কিছু? যদি শিল্প নিয়ে পড়ার সুযোগ থাকতো, আমি সবার আগে ছবি আঁকা নিয়ে আমি হয়তো আর্ট কলেজে ভর্তি হতাম, যদি আমার বাড়ির সেই সাপোর্ট থাকতো। যদিও আমার দাদা আর্ট কলেজ পাস আউট, আমার নিজের দাদা, কিন্তু সেটা হয়নি, কারণ বাড়িতে সবাই জানতো আমি একাডেমিক্যালি খুব রিচ হব, আমি একটি কলেজে হয়তো অধ্যাপনার কাজ করব, এরকম কিছু একটা ভেবেছিল। সেখান থেকেই ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মডার্ন হিস্ট্রিতে, মানে একটা শক্ত, ভীষণ শক্ত একটা সাবজেক্ট এটা মডার্ন হিস্ট্রি, সেটাতে মাস্টার্স। কিন্তু ওই বলে না, যার যেখানে যাওয়ার ডেস্টিনি তাকে সেখানেই শেষ পর্যন্ত, এবং আমাকে তাই করেছে। আমি মাস্টার্সের পরে আমি আর ডক্টরেটে গেলাম না গিয়ে সেলফ রিসার্চ, এবং একদম মানে আমার যে বছর মাস্টার ডিগ্রি শেষ হয় সেটা কি গান নিয়েই 2010-11 কি 12 থেকে আমি যদি বলি যে প্রফেশনালি গাইতে শুরু করলাম, স্টেজ 2012-13 এরকম হবে। যখন গানটা গাইছি, একটা মানে হয় না, আমরা আড্ডা মারি, আড্ডায় আমাকে একজন বলছে যে সুচিত্রা সেন কিন্তু একটা বয়স থাকতে থাকতে সরে গেছেন। এই কথাটা ওই বয়সে না খুব মাথায় গেঁথেছিল, যে গান আমি কতদিন অনস্টেজ গাইতে পারবো, একটা সময়ের পরে না সবাইকে জায়গা ছেড়ে দিতে হয়, ঠিক, কিন্তু এমন কিছু কাজ যেটা সারা জীবনেও আপনাকে জায়গা ছাড়তে হবে না, সেটা হচ্ছে গবেষণা। মানে আমার জগতে যদি আমি বলি, তুমি বইও লিখেছো, এবং বইয়ের বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, যেমন বাংলার লোকবাদ্যযন্ত্রের নির্মাণ এবং তার ইতিহাস। হঠাৎ এরকম তোমার মনে হলো কেন, এই বিষয়টাকে নির্বাচন করা কেন? একটা রিং ডাব হয়েছিল, কারণ আমি দোতারা তো বাজাই শিখি,
তো আমি একজনের কাছে একটি দোতারা বানাতে দিই, তিনি বোলপুরের একজন, আমি তার নাম না করলে আমার অন্যায় হবে, তিনি হচ্ছেন বোলপুরের কালোদা। কালোদাকে বলেছিলাম, কালোদা আমার একটা দোতারা চাই 1 মাসের মধ্যে, খুব তাড়াহুড়ো। উনি বলেছিলেন তাড়াহুড়োতে যন্ত্র হয় না, এই কাঠটা যে কাঁঠাল কাঠের দোতারাটা হবে, কাঠটা সিজন না হওয়া অব্দি আমি তোমাকে দিতে পারবো না, যন্ত্র সন্তানের মতো। প্রত্যন্ত অঞ্চলে লেখাপড়া না জানা একটা মানুষের এই কথাটা না আমাকে পুরো নাড়িয়ে দিয়েছিল সেদিন। একটা কাঠ থেকে এই আজকের যন্ত্রটা কিভাবে হচ্ছে এটা আমরা কজন জানি? যিনি বানাচ্ছেন তার ইতিহাস আমরা কজন জানি? সে আতপেটা খাচ্ছে কি তাকে এখন দোতারার বদলে তাকে অন্য কিছু বাজার চলতি বানাতে হচ্ছে? কারণ তন্ময় আজকে যে ডুবকিটা বাজাচ্ছে সেই ডুবকিটা কিন্তু অলরেডি মার্কেটে সিনথেটিক চামড়ার চলে এসছে। কারণ এই ডুবকিটায় যে ছাগল বা ভেড়ার যে চামড়া ইউজ করা হয় সেটার অপ্রতুলতা রয়েছে, এখন তৈরি হয়েছে। এই ডুবকিটা এসির হাওয়াতে অনেক সময় নেমে যায়, চড়ে যায়, কিন্তু যেটা সিনথেটিক মেড হয় ইনস্ট্রুমেন্ট, ঢাকের ক্ষেত্রে, ঢোলের ক্ষেত্রেও, সেটার কিন্তু এই বাড়া কমার অসুবিধাটা হয় না। এই যে জার্নিটা, চেঞ্জটা কেন? কপ্রজন্ম ধরে তারা মাদল যারা বানাচ্ছে পুরুলিয়াতে, আজকে তারা কেন বানাচ্ছে না, কেন আর মাদল চলছে না, এগুলো আমাকে ভাবিয়েছিল। সেখান থেকে এই কাজটার জন্ম। তোরসা সম্পর্কে জানলাম অনেক কথা, আরো কথা শুনবো, কিন্তু তার আগে আরেকটা গান। হ্যাঁ, আমরা একটু সিলেটে যাবো এবার। হাসন রাজার একটা খুব চেনা গান শুনবো, এবং সবাই ওপারে যারা রয়েছেন তারাও আমার সাথে সাথে এটা শুনলেই গাইতে শুরু করবেন। বেশ ভালো। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি গড় বানাই মুই আমি, কি গড় বানাই মুই আমি, শূন্যের মাছ আর লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। বালা হইরা ঘর বানায়া কয়দিন থাহুমার, হাসন কয়দিন থাহুমার, আয়না দিয়া ছায়া দেখি, আয়না দিয়া ছায়া দেখি, পাকনা চুলা মার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হাসন বাঁচবো কতদিন, বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, করি আর রঙিন, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই, ঘর বাড়ি বালা নাই আমার। বাহ, চমৎকার লাগলো। লোকগানের বিকৃতি হচ্ছে বলে তোমার মনে হচ্ছে, বা সেগুলো থেকে গানগুলোকে একটা বেড়া দেওয়া? তোমার দুটো বইয়ের কথা জানতে পারলাম, যেমন হচ্ছে উত্তরের পালা গান, তাই তো, আর একটা উত্তরবঙ্গের হিন্দু বিয়ের গান। খুব একটা শুনতে পাই না এখন আর। আসলে লোকগানের বিকৃতি যেটা, সেটা তো অবশ্যই হচ্ছে, কারণ লোকগান বা লোকসাহিত্য বা লোক সংস্কৃতিকে ধরে রাখার যে উদ্যম তা এখন নেই বললেই চলে। কারণ আমি যেহেতু প্রত্যেকটা গবেষণা সেই জায়গাগুলোতে গিয়ে করেছি সার্ভে, ওখানকার যারা মানুষ, যারা প্রবীণ, ইন্টারভিউ বলবো বা তাদের সাথে গল্প করতে গিয়ে জেনেছি যে তাদের এখনকার জেনারেশন এখন আর তিস্তা বুড়ির পালাতে তিস্তা বুড়ির গান গায় না। একটা পালা আছে নর্থ বেঙ্গলের তিস্তা বুড়ি বলে, মানে সেখানে হয়তো সিনথেটিক ফর্ম, মানে ডিজে ঢুকে গেছে, ফলে বিকৃতি তো অবশ্যই। বা যারা হয়তো বিশহরী পালা গাইছে তাদের প্রজন্মের পরবর্তী প্রজন্ম, তাদের ছেলেরা হয়তো আর সেই বিশহরী পালাকে ধরে রাখছে না, তারা হয়তো অন্য পেশায় চলে যাচ্ছে। লোকগানের যারা প্রকৃত শিল্পী তাদের কি কোথাও একটা দায়বদ্ধতা থাকছে? 100 বার। আজকে আমি যে পরিমণ্ডল থেকে এসেছি, আজকে আমার এতটাও হয়তো দায়বদ্ধতা ছিল না
যে আমার মা বলে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, গল্পটা এরকম। তো সেটা আমাদের হয়তো এতটাও দায়বদ্ধতা ছিল না। আমাদের অনেক বন্ধুরা আছেন যারা আমরা লোকসঙ্গীত প্রেমী বা লোক সংস্কৃতি প্রেমী, আমরা চেষ্টা করি যতটা অবিকৃত রাখা যায়। তাই বলে কি আমরা যখন স্টেজ করছি আমাদেরকে কিবোর্ড ইউজ করতে হচ্ছে না? হচ্ছে। তন্ময় না চাইলেও ওকে প্যাড বাজাতে হয়, কোথাও কোথাও লোকসঙ্গীত কম্প্রোমাইজ কোথাও একটা হয়, করতে তন্ময়কে হচ্ছে। করতে হয়। শুনবো আরো তোরসার কথা। তোরসার শিক্ষাটা মানে গানের শেখাটা কবে থেকে কার কাছে শুরু? তার আগে আরেকটা গান আমরা একটু ধামাইল শোনাতে পারি? নিশ্চয়ই। ধামাইল আসলে শুধু তো গান নয়, এটা গান নাচ একটা ফর্ম মিশিয়ে ধামাইল হয় সিলেটে। রাধারমণ দত্তের দুকলি গান। শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই, ওই না কাহালার বাঁশি। শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই, ওই না কাহালার বাঁশি। বাঁশে না হয় বাঁশি না হয় খরল বাঁশি রাগা, বাঁশি না হয় বাঁশি না হয় খরল বাঁশি রাগা। এগো নাম ধরিয়া বাজায় বাঁশি কলঙ্কিনী রাধা, এগো নাম ধরিয়া বাজায় বাঁশি কলঙ্কিনী রাধা। শ্যামের বাঁশি, শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই, ওই না কালার বাঁশি। ও শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই, ওই না কালার বাঁশি। নাচিতে নাচিতে রাধায় ঝরে ঘামিলা, নাচিতে নাচিতে রাধা ঝরে ঘামিলা। আর অমনি আইসা ঠাকুর কৃষ্ণ পঙ্খা হাতে লইলা, আর অমনি আইসা ঠাকুর কৃষ্ণ পঙ্খা হাতে লইলা। শ্যামের বাঁশি, ও শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই, ওই না কালার বাঁশি। শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই, ওই না কালার, ওই না কালার, ওই না কাহালার বাঁশি। তোরসার গান শুনছি আর মনে হচ্ছে এক একটা গান যখন ও শেষ করছে তখন মনে হচ্ছে শেষ না হলেই বোধহয় ভালো হতো। অসমাপ্ত রাখলাম যার উত্তর, সেই উত্তরটা এবার তোরসার কাছ থেকে। মানে গান শেখাটা কবে থেকে, কিভাবে গভীরে গেলে গানের? গান শেখা বলতে ওই যে বললাম ছোটবেলা থেকে একটা ওরিয়েন্টেশন তো ছিল। বাড়িতে সবাই গাইতো, আমাকেও বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হতো, ইচ্ছে না থাকলেও। মানে চোখে ঘুম, পরের দিন হয়তো অ্যানুয়াল পরীক্ষা শুরু, কিন্তু আমি উদীচীর নাটক দেখছি, কারণ নাট্য উৎসব চলছে। ভীষণ সমৃদ্ধ একটা জায়গায় বড় হওয়া। পরবর্তীতে মায়ের খুব ইচ্ছে ছিল যে মেয়ে গান শিখুক, কিন্তু মেয়ে তো গেছো, মেয়ে তো আর ওইভাবে এক জায়গায় বসে দুটো বিনুনি বেঁধে গান গাইছে না। তোরসাকে মনে হচ্ছে না। না, তোরসা ভীষণ গেছো। সেই জায়গাতে দাঁড়িয়ে তারপরে যেটা হয়, আমি গানটাকে ভীষণ সিরিয়াসলি নিতে থাকি যখন আমার স্কুল পাস আউট হয়ে যায়। সেই সময় কি এমন ঘটলো বলতে পড়াশুনোর এত চাপ, ফার্স্ট গার্ল ছিলাম। হ্যাঁ, এটা একটা ভীষণ জীবনের অভিশাপের মতো ছিল আর কি। ইচ্ছে না করলেও ভালো রেজাল্ট হতো। তো তখন ভাবতাম একটা ওয়ে আউট দরকার, যেখানে 2-1 ঘন্টা কাটানো যায়। বেশ ফাঁক ফোকর খুঁজতাম সারাক্ষণ। তুমি ছবি আঁকতে খুব ভালো? ছবি আঁকতে ভালোবাসতাম, তার আগেও বোধহয় গানটা আরো বেশি। একটা সময় ছবি আঁকাটা একটু বন্ধ হলো, ওই হয় না মাধ্যমিক থাকলে আঁকার টিচার বাড়িতে ছাড়িয়ে দেওয়া হয়, ওরকম হলো। তো সেই জায়গা থেকে তারপরে গানটার সাথে আস্তে আস্তে হৃদ্যতা বাড়ে, এবং যখন কলেজ তখন বাড়িতে না বলে টুকটাক বোলপুর চলে যাওয়া, কোনো বাউল মেলাতে চলে যাওয়া, বা হয়তো নদিয়া চলে যাওয়া, করিমপুর চলে যাওয়া, এগুলো খুব করেছি। মানে তোরসা নদীর মতোই বহমান। হ্যাঁ, যেই ঝুমুরের উৎপত্তি হয়তো ছোটনাগপুর, ঝাড়খণ্ড, মানভূম, উড়িষ্যা, সেই ঝুমুর যখন আসামে চলে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে চা বাগানের ঝুমুর। সেখানে বাদ্যযন্ত্রের পরিবর্তনের পাশাপাশি যে কথাটা, গানের যে কথা, সাহিত্য, তারও পরিবর্তন, সেখানে উঠে আসছে তাদের যন্ত্রণা, দৈনিক যন্ত্রণা, শ্রমিকদের দৈনিক যন্ত্রণা। এই গানটা তার উপরে। একটি কলের দুইটি পা, তাই তো
পাহি পাহি পাতা তরি টকরি ভরায় হে সখী জিয়ে কি উপায়। একটি কোলে দুইটি পাতাই তো পেটের ভাত, একটি কোলে দুইটি পাতাই তো পেটের ভাত। পাহি পাহি পাতা তরি টকরি ভরাই, পাহি পাহি পাতা তরি টকরি ভরাই এহে সখী জিয়ে কি উপায়। হারে হারে হায় পাহি পাহি পাতা তরি টকরি ভরাই এহে সখী জিয়ে কি উপায়। দুটাকার বাজার করি বাকি আনি লাউ পানি, দুটাকার বাজার করি বাকি আনি লাউ পানি। গোটা দিন পাতা তুলি হপ্তা হিসাব পাই, গোটা দিন পাতা তুলি হপ্তা হিসাব পাই এহে সখী জিয়ে কি উপায়। হায়রে হায়রে হায় হায়রে 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 হায় এ সখী জিয়ে কি উপায়। ও সখী জিয়ে কি উপায়। হায়রে সখী জিয়ে কি উপায়। গানটা একটু বড় গান, কিন্তু আমি একটু ছোট করেই শোনালাম কারণ বেশ, তোমার কাছে যেটা আমার খুব জানতে ইচ্ছে করছে, বিশ্বের দরবারে বাংলা লোকসঙ্গীতের সমাদর সেটা কতখানি? সেটা ভীষণ, কারণ স্বনামধন্য যে বাংলা লোকসঙ্গীতের দলগুলো বা অনেক শিল্পী একাও যাচ্ছেন, আজকে বঙ্গ সম্মেলনে যাচ্ছে বা আজকে প্রচুর রাশিয়া থেকে শুরু করে যে কোনো কান্ট্রি, মানে এমন কোনো দেশ নেই যেখানে বাংলা লোকসঙ্গীত শোনে না। আসলে বাংলা লোকসঙ্গীতের ছন্দটা, কথা হয়তো নাই বা বুঝতে পারে ভাষা, কিন্তু এই যে বাদ্যযন্ত্রের উন্মাদনা, যে ছন্দ, ঠিক। আমরা কজন স্প্যানিশ বা জ্যাজ বুঝি, কিন্তু ওই যে সেই ছন্দটা তো আমাদেরকে দোলায়। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা? আমি রিসার্চ নিয়ে এগোতে চাইছি। আমি এরকম আরও কিছু বিষয় যেগুলো এখনো অবধি সুপ্তই বলবো, কারণ আমি কিছু ইনভেন্ট করিনি, যা কিছু পৃথিবীতে রয়েছে এলিমেন্টস আমি সেখান থেকেই কাজ করছি। তো সেরকমই কিছু জিনিস আরও ইচ্ছে আছে ভবিষ্যতে সেগুলো নিয়ে কাজ করার, যেগুলো নিয়ে কাজ হয়নি। নববর্ষের সন্ধ্যায় আকাশবাণী মৈত্রীতে শুনছেন বিশেষ অনুষ্ঠান। লোকসঙ্গীতের মূল আধার যেটা, তোমার গানগুলো শুনে বা লোকসঙ্গীত শুনে যেগুলো আমার মনে হয়, মনুষ্যত্বই বোধহয় মূল ধুয়ো লোকসঙ্গীতের ক্ষেত্রে। তাদের জনজীবন যেভাবে উঠে এসেছে, মানুষ ছাড়া কিছু নেই, মানুষের মধ্যেই সব রয়েছে একেবারে। কি গান শোনাবে? এখানে লালন সাইজি ছাড়া আর কেই বা আছে? বেশ, 2 লাইন কিন্তু, হ্যাঁ, কারণ অনেকেই বলবেন যে লালনের গান কেন ছোট করে গাইলে। আমরা যে অনেক গান শুনলাম, সেটা খুব কম শোনা যায় গানগুলো। হ্যাঁ, মানুষ ছাড়া খ্যাপারে তুই, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দিদলে মিনালে সোনার মানুষ জলে, দিদলে মিনালে সোনার মানুষ জলে। মানুষ গুরু কৃপা করলে, মানুষ গুরু কৃপা করলে যাতে তোরবি, তুই যাতে তোরবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার, মানুষ ভজলে সোনার, মানুষ ভজলে সোনার মানুষ হবি। চমৎকার। কিন্তু
সময়ের একটা পরিসর থাকে, তার মধ্যে শেষ করতে যেহেতু হবে, কিছু করার নেই। মানে সবসময় তো আর তৃপ্তিটা সম্পূর্ণ হয় না, করতেও নেই বোধহয়। এটা আমার কাছে একটা আবদার বলতে পারো। তুমি আসামে আমাদেরকে নিয়ে গেছো। হ্যাঁ, আমরা গানে গানে যেহেতু আমরা একটু বিহু গাইতে পারি। আমি এইটাই বলতে চাইছিলাম, খুব ছোট করে বিহু গাইতে পারি। বেশ। বহাগী আহিল ৰমকি ঝমকি লৈ লৈ, বহাগী আহিল ৰমকি ঝমকি লৈ লৈ, তোক দেখি মুৰ্গা কেনেবা কেনেবা লাগে, তোক দেখি মুৰ্গা কেনেবা কেনেবা লাগে। এরকম গান শোনার পরে কিছু বলার, তাতে শব্দ বোধহয় কম পড়ে এবং আবেগটাও কোথাও কিছু বলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিকে এসে আমরা পৌঁছেছি। গান তো শেষ হচ্ছে, কথা শেষ হচ্ছে, কোথাও একটা কানের মধ্যে বাজছে। আসলে সবকিছুই তো আর শেষ হয়েও শেষ হয় না, ছোট গল্পের মতো। একদম এরকম একটা পরিস্থিতিতে আমরা এসেছি। আমরা আবার কখনো তোর্সাকে আমাদের এই আকাশবাণী স্টুডিওতে ডেকে নেব, কিন্তু আজকে অনুষ্ঠান শেষ করব আরেকটা গান শুনতে শুনতে। চেনা গান দিই তাহলে শেষ করি। বেশ। ভালে কইরা বাজাও গো ঢাকুয়া, কমলা সুন্দরী নাচে, ও তুই ভালে কইরা বাজান গো ঢাকুয়া, কমলা সুন্দরী নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা পরনে শাড়ি রইদে ঝিলমিল করে রে, হারে সুন্দরী কমলা পরনে শাড়ি রইদে ঝিলমিল করে রে, ভালে কইরা বাজাও রে ঢাকুয়া, কমলা সুন্দরী নাচে, ও তুই ভালে করিয়া বাজাও রে ঢাকুয়া, কমলা সুন্দরী সুন্দরী কমলা, কমলা সুন্দরী না